অনুষ্ঠান সুস্থ থাকুন। সুস্থ থাকুন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আপনাদের ভালো থাকবার জন্যই আমাদের এই অনুষ্ঠান। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। তাই আমাদের আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানে আলোচনা বিশ্ব স্বাস্থ্য দিবসকে ঘিরে। আগামী 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিনটি পালন করা হয়। 1950 সালের 7ই এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়ে আসছে। 2025 সালের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল ভাবনা মা ও শিশুর স্বাস্থ্য। সুস্থ পরিবার সমাজের ভিত্তি, যা আমাদের সবার জন্য আশাব্যঞ্জক ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করে। 7ই এপ্রিল 2025 তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস মা ও নবজাতকের স্বাস্থ্যের ওপর এক বছরব্যাপী সচেতনতা ও প্রচার করবে। কবি সুকান্তের ভাষায় বলতে হয়, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। সেই আগামীর ভবিষ্যৎ, আগামীর প্রজন্মকে সুরক্ষিত রাখাই আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য বিষয়। শুনুন এ বিষয়ে আজকের আলোচনা সুস্থ থাকুন অনুষ্ঠানে। আগামী 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। আর এই বিশ্ব স্বাস্থ্য দিবসের মুহূর্তে আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠানে এখন আমরা কথা বলবো শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন মণ্ডলের সঙ্গে। হ্যাঁ ডাক্তারবাবু, যে কথা যে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল ভাবনা কি এবং সে বিষয়ে আমাদের করণীয় বা আমাদের সচেতনতা কি? নমস্কার। এবারে আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবসের মানে ওয়ার্ল্ড হেলথ ডে 2025 এর যে মূল ভাবনা বা থিম হলো হেলদি বিগিনিংস, হোপফুল ফিউচার্স। আমরা সবাই জানি যে স্বাস্থ্য বা সুস্বাস্থ্য শুরুই হয় মায়ের গর্ভাবস্থা থেকে। মানে একটি গর্ভাবস্থ সন্তান, সে যদি তার মা যদি সেই সময়টিতেও স্বাস্থ্যকর জীবন যাপন করেন, তাহলে তার সেই পরবর্তীকালের বা আগামী দিনের সুস্থ জীবন তখন থেকেই শুরু হয়। তো সেই ভাবনা থেকেই WHO আমাদেরকে এই থিমটি দিয়েছেন। আসলে এই থিমে ওনারা যারা ফোকাস করতে চেয়েছেন সেটা হচ্ছে প্রসূতি ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা আরো বাড়ানো এবং আরো উন্নত করার। তো এটাতে আমরা যেটা দেখতে পারি যে বিশ্বের প্রসূতি এবং শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি। মানে আমরা জানি হয়তো যে প্রত্যেক বছরই অনেক লাখো লাখো শিশু এবং প্রসূতি মৃত্যু সারা বিশ্ব জুড়ে হচ্ছে। সেটা আমাদের কাছে খুবই দুঃখজনক। তাই আমাদের ভারতবর্ষেও কিন্তু বরং আমি বলবো আমাদের শিশু মৃত্যু এবং প্রসূতি মৃত্যুর হার বেশ বেশি। তবে খুব সৌভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গ এখন কিন্তু আমাদের যে রেট, নিওনাটাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি শিশু মৃত্যুর হার, এগুলো পশ্চিমবঙ্গের ভারতবর্ষের অ্যাভারেজের থেকে কিছুটা হলেও বেটার। তো এটা আমরা খুবই ভালো আমাদের জন্য। তাহলেও এটিকে আরো উন্নত করার জন্য সিঙ্গেল ডিজিট, মানে যেটি এখন বর্তমানে 2020 সালের অনুযায়ী 20, সেখান থেকে নামিয়ে 10-এর নিচে আসার জন্য এটি খুবই জরুরি। তাই জন্যই WHOর যে এই ইনিশিয়েটিভ, যে ম্যাটার্নাল এবং চাইল্ড হেলথ ইমপ্রুভমেন্ট, প্রসূতি এবং শিশুর স্বাস্থ্যের উন্নতি, এইটি খুবই ভাবে গুরুত্বপূর্ণ হবে। কিভাবে করতে পারি এটা আমরা? শুরু করতে হবে গর্ভাবস্থা থেকেই। আমাদের মধ্যে সচেতনতা আরো বাড়াতে হবে যে সব থেকে আমার যেটা মনে হয় যে মায়ের বিবাহযোগ্য বয়স, যেটা আমাদের আইনত ভাবে করাই হয়েছে ন্যূনতম 18, সেটা কিন্তু এখনো সব জায়গায় মানা হচ্ছে না।
খুবই দুঃখজনক এই বিষয়টি যে অনেক কম বয়সেই অনেক বিবাহযোগ্য বয়সের অনেক আগেই আমরা দেখতে পাই যে কিছু সময় সেই ইয়াং মানে মহিলারা বা মেয়েরা বিয়ে হয়ে যাচ্ছে এবং যার ফলে তারা খুব কম বয়সেই গর্ভাবস্থায় চলে আসছে। তাদের শরীর যেহেতু সম্পূর্ণ তখনও শিশুকে জন্ম দেওয়ার জন্য তৈরি নয়, ফলে কি হচ্ছে যে শিশুকে তারা জন্ম দিচ্ছে তাদের নিজেদেরও অপুষ্টি এবং শিশুও অপুষ্ট জন্মগ্রহণ করছে, যার জন্য তার পরবর্তী জীবনে অনেক প্রকোপ পড়ছে এর জন্য। তো এটা সবার জন্য আমাদের ইম্পর্টেন্ট যে পূর্ণবয়স্ক এবং শরীর এবং মন মানসিকভাবে শারীরিকভাবে যতক্ষণ না একটি মহিলা সম্পূর্ণরূপে শিশু ধারণ করার জন্য পরিণত নয়, তাকে কিন্তু আমরা কখনোই সেই গর্ভাবস্থায় পাঠাতে পারি না। তো এর জন্য আমাদের সামাজিকভাবে আমরা আমাদের দায়িত্ব এড়াতে পারি না। দ্বিতীয়ত, যখনই এই মা গর্ভাবস্থায় পৌঁছাচ্ছেন তার সঠিক সময় চেক আপ সরকারি ব্যবস্থা অনুযায়ী আর্লিয়েস্ট রেজিস্ট্রেশন যে কোনো স্বাস্থ্য কেন্দ্র বা তার নিয়ারেস্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে সরকারিভাবে তাকে নাম নথিভুক্ত করানো যত তাড়াতাড়ি সম্ভব, এবং সমস্ত 9 মাসের গর্ভাবস্থার মধ্যে যে ডেটে ডেটে তার চেক আপ করার উচিত অন্তত পক্ষে 4 থেকে 6 বার সেটা কিন্তু মিনিমাম করাতে হবে। যে ন্যূনতম পরীক্ষা নিরীক্ষা করানোর দরকার, যে পরিমাণ খাদ্য খাওয়া দরকার, যে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে, বেশি পরিমাণে জল খেতে হবে, রেস্ট নিতে হবে, তার সাথে সাথে আয়রন এবং ফলিক অ্যাসিড যেগুলো সমস্ত কিছুই স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে বিতরণ করা হয় সেইগুলো করতে হবে। এর সাথে সাথে শিশুর জন্মের সময় যেটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, সঠিক সময়ে জন্ম করতে হবে। মানে যে যখন পরিণত অবস্থায় কোনো অবস্থাতেই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া নিজেদের সুবিধা অনুযায়ী আমরা কিন্তু শিশু জন্মের দিকে এগিয়ে যাব না। যখন ডাক্তারবাবু বলবেন সেই অনুযায়ী চেক আপের মাধ্যমে আমরা সঠিক সময়ে জন্মগ্রহণ করব, যাতে শিশু সম্পূর্ণ পরিণত অবস্থায় জন্মগ্রহণ করতে পারে। সেই পরিণত অবস্থার শিশু স্বাভাবিকভাবেই আগে যদি জন্মগ্রহণ করে যায় বিভিন্ন মায়ের শারীরিক কারণে অসুবিধার কারণে, তখন তো শিশুর ওজন কম হবে। ওজন কম বা প্রিটার্ম লো বার্থ ওয়েট শিশুদের মৃত্যুর হার স্বভাবতভাবেই অনেক বেশি। তারা ইনফেকশন বেশি তাদের হয়, শ্বাসকষ্ট হয়, রক্তাল্পতায় ভোগে। তো এইসব কারণে তাদের বেশি মৃত্যুর হার দেখা যায়। তো যদি আমরা সঠিক সময়ে শিশু জন্মগ্রহণ দিতে পারি তাহলে পূর্ণ বয়স্ক শিশুদের, পরিণত শিশুদের এগুলো অনেকটাই ভালো। সঠিকভাবে সঠিক সময়ে শিশু জন্মগ্রহণ করার পরেও অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। ডেটে ডেটে তার চেক আপ করানো, তাকে স্তন্যপান করানো, মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। জন্মের আধ ঘন্টা পর থেকেই সঙ্গে সঙ্গে সেই শিশুটিকে মায়ের বুকের গরম দেওয়া, যেটাকে আমরা বলি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, তাতে হাইপোথার্মিয়া বা ঠান্ডা হয়ে যাওয়াটা প্রতিরোধ হবে। বাচ্চা সঠিক তাপমাত্রা তাড়াতাড়ি পৌঁছাবে, সেই বাচ্চা তাড়াতাড়ি মায়ের বুকের দুধ খাওয়া শুরু করবে, যেটা কিনা পরবর্তীকালে শিশুর সব রকম মানে ইমিউনিটি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ওজন ঠিকঠাক বা বিকাশ সবকিছুতেই সাহায্য করবে। প্রথম 6 মাস শিশুকে অবশ্যই বুকের দুধ, শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে, যার কোনো বিকল্প নেই। কোনো জল, কোনো বাইরের মধু, ভুট্টি এইসব কিচ্ছু দেয়া যাবে না। সঠিক সময় সময় চিকিৎসা করাতে হবে, চেক আপ করাতে হবে, যেটা আশা দিদিমণিরা আছেন তারা ডেটে ডেটে এসে শিশুর ওজন মাপা, তার সঠিক সময় টিকাকরণ, যে রোগ প্রতিরোধ, যে রোগগুলো টিকা দিয়ে নির্মূল করা সম্ভব, প্রতিরোধ করা সম্ভব, সরকারের তরফ থেকে সেই সময় সময় 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ এবং তার পরবর্তীকালে 9 মাস, 16 থেকে 18 মাস, 1 বছর, বিভিন্ন সময় তালিকা আমাদের কার্ডে দেওয়া থাকে। সেই সময় সময় অবশ্যই আমরা ডাক্তারবাবুরা এবং স্বাস্থ্য কর্মীরা মাদেরকে বোঝাতে হবে এই সময় সঠিক টিকাকরণ করালে নিউমোনিয়া, হাম, মিজলস এবং বিভিন্ন রকম যক্ষা, কাশি, বিভিন্ন রকম রোগ প্রতিরোধ থেকে যেগুলো ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা সম্ভব। এই রোগে যে শিশু মৃত্যু অনেকই হয়, ভ্যাকসিন দিলে এগুলো প্রতিরোধ করা যাবে। আজকাল শুধুমাত্র ভ্যাকসিন বা চিকিৎসাই সব নয়, শিশুর মানসিক বিকাশকেও
আজ বর্তমানকালে অনেক গুরুত্ব দেয়া হচ্ছে। যেমন যে আমাদের শিশুর এবং মাতৃর যে কার্ডটা আছে, মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড, যেটাকে আমরা চলতি ভাষায় টিকার কার্ড বলে স্বাস্থ্য কেন্দ্র কর্মীরা বা মায়েরা বা আশা কর্মীরা বলেন, সেটা যদি আমরা একটু খুলে দেখি, 3 মাস বয়সে শিশুর কি করা কথা, মায়ের দিকে তাকিয়ে হাসার কথা, তার সাথে আস্তে আস্তে 3-4 মাস বয়স থেকে ঘাড় শক্ত হওয়ার কথা, 6 মাস 8 মাস থেকে গিয়ে শিশুর বসতে পারার কথা, শিশুর দৃষ্টি ক্ষমতা কতটা হচ্ছে, 6 মাস 7 মাস থেকে একটু টুকটাক কুজ এন্ড ব্যাবলস আওয়াজ করা, এই যে মানসিক বিকাশ, এইগুলো সমস্ত যে ভালো লক্ষণ, এগুলো সেই কার্ডে লেখা আছে। কোনগুলো খারাপ লক্ষণ, যে শিশু যদি ঘাড় শক্ত না হয়, তাকাতে না পারে, মায়ের দিকে তাকিয়ে না হাসে, হাত পা শক্ত থাকে, সেগুলো সমস্ত টিকার কার্ডে দেওয়া আছে। একটু যদি পরিবারের লোকজন এবং বাবা মায়েরা এই টিকার কার্ডটি খুলে দেখেন, তাহলেই শিশুর মানসিক বিকাশও যথেষ্ট হচ্ছে কিনা তারাও সময় অনুযায়ী বুঝতে পারবেন। এইগুলো কোনো রকম বিচ্যুতি ঘটলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রতে অবশ্যই যোগাযোগ করা উচিত। এবারে 5 বছর অবধি শিশুদের অবশ্যই খাবার দাবারের উপরও খেয়াল রাখতে হবে। 6 থেকে 8 মাসে সঠিক সময়ে শুধুমাত্র দুধ না, শক্ত খাবার শুরু করা খুবই জরুরি। খিচুড়ি, সুজি, কলা চটকে, সবজি সেদ্ধ, মানে একদম নরম মানে গলানো খাবার দিয়ে শুরু করে আস্তে আস্তে খাবারের বয়স অনুযায়ী ঘনত্ব এবং খাবারের ফ্রিকোয়েন্সি, মানে প্রথমে 2 বার, তারপর 3 বার, তারপরে 9 থেকে 10 মাস হলে অন্তত পক্ষে 4 বার, আস্তে আস্তে বাড়ানো। শিশুকে নিজে হাতে খাবার খাওয়ার জন্য উৎসাহ দান করা, মানে শিশুকে বসিয়ে খাবার খাওয়ানো, জোর না করা। এইভাবেই যদি আমরা খাওয়াতে থাকি, আস্তে আস্তে শিশুর ওজনও বাড়বে, সে খাবার খাওয়াও শিখবে। এই বিভিন্ন উপায়ে কিন্তু আমরা সাথে সাথে গর্ভাবস্থার পরবর্তীকালে মায়ের শরীরে যে সমস্যা যেগুলো তৈরি হয়, রক্তাল্পতা, হাড় মজ্জার প্রতিরোধ, মানে আরো শক্তি বাড়ানোর জন্য ক্যালসিয়ামের ওষুধ, বুকের দুধ বাড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ জল এবং রেস্ট, এইগুলোও খেয়াল রাখতে হবে। শুধু শিশুকে না, মাকেও মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে। পরিবারের লোকদেরকে, মাকেও যত্ন নিতে হবে এবং তার প্রতি সহানুভূতিশীল হতে হবে, যাতে সে একটি সুস্থ শিশুর লালন পালন ঠিকভাবে করতে পারে। এইভাবেই আমরা শিশু মৃত্যুর হার আরো কমিয়ে দিতে পারবো এবং প্রসূতি মৃত্যুর হারও কমাতে পারবো এবং একটি সুস্থ স্বাভাবিক মা ও শিশু পরবর্তীকালে কিন্তু আমাদের ফিউচারে একটি পূর্ণবয়স্ক সুস্থ মানুষ রূপান্তরিত হবে এবং আমাদের দেশকে আরো উন্নতির পর্যায়ে নিয়ে যাবে। এই কনসেপ্টেই আমরা আরো করব, যদি আমরা একদম শুরুর থেকে ওদের প্রতি আরো অ্যাটেনশন দিই, সঠিক সময়ে রেড ফ্ল্যাগ বা ডেঞ্জার সাইন্স আইডেন্টিফাই করি, টিকাকরণ, স্তন্যপান এবং সঠিক সময়ে খাবার, এগুলোর মাধ্যমে এবং মানসিক বিকাশের দিকেও নজর দিই, এইভাবেই একদম আমাদের ভবিষ্যৎকেও আমরা সুনিশ্চিত করে তুলতে পারবো। একদম একদম। এতক্ষণ আমরা কথা বললাম আগামী 7ই এপ্রিল যে বিশ্ব স্বাস্থ্য দিবস সে বিষয়ে শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন মণ্ডলের সঙ্গে। এখন আমরা কথা বলবো মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। ডাক্তারবাবু, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই দিনটিকে মনে রেখে আমাদের প্রত্যেকের যে মানসিক স্বাস্থ্য, সেই মানসিক স্বাস্থ্য বজায় রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো ভূমিকা রয়েছে, বা কিভাবে আমরা বজায় রাখতে পারি, মানে বিশেষ এই দিনটিতে আরো বেশি করে মনে পড়ছে? দেখুন, 1978 সালে আলমা আটি ডিক্লারেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা করেন এবং 2000 সালে যে স্লোগানটা আসে সেটাকে তারা বলেন হেলথ ফর অল, মানে সকলের জন্য স্বাস্থ্য। প্রতি বছর এই 7ই এপ্রিল দিনটিকে উদযাপিত করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে বা ওয়ার্ল্ড হেলথ ডে। আমরা জানি যে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের যে মৌলিক যে ধারাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদের যোগ করা হয় স্বাস্থ্য। যে কোনো দেশের যে আমাদের বিভিন্ন রকম প্যারামিটার্স আছে তার মানদণ্ডে স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ দিক। 140 কোটির যে জনসংখ্যার বিপুল দেশ আমাদের, সেই দেশে প্রতিদিন অজস্র
মানুষ ভুগছেন বিভিন্ন রোগে, এবং এখন যে লাইফস্টাইল ডিজিজ গুলো উঠে এসছে, 1970 সালে আমরা দেখতাম যে ইনফেকশন ডিজিজের প্রাদুর্ভাব ছিল, কিন্তু আজকে 2024 সালে দাঁড়িয়ে আমরা দেখছি লাইফস্টাইল ডিজিজ এখন ইসকিমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, ডিপ্রেশন, এগুলো যেভাবে বাড়তে শুরু করেছে তা একসময় অচিরেই সুনামির আকার ধারণ করবে। তাই এটাকে প্রিভেন্ট করা প্রয়োজন। এই মুহূর্তে যে কনফ্লিক্ট গুলো রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার, তার মধ্যে একটা হচ্ছে ডিভাস্টেটিং লাইফস কজিং ডেথ, পেইন, হাঙ্গার অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্ট্রেস। তাই সাইকোলজিক্যাল ডিস্ট্রেস একটা বড় দিক। আমরা প্রত্যেক মানুষই সবসময় কর্মব্যস্ত জীবনে ছুটে চলেছি, কিন্তু নিজেদের দৈহিক বা শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক সুস্বাস্থ্য, এই তিনটি মানদণ্ডকে ভুলে যাচ্ছি। তাই আমাদের মনে রাখতে হবে, আজকে এই দিনটিতে বিশ্ব স্বাস্থ্য দিবসে আমরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হব যেন আমরা আমাদের নিজেদের স্বাস্থ্যের অধিকারকে সুরক্ষিত রাখতে পারি। মাই হেলথ মাই রাইট। তাহলে এবছরের থিম হচ্ছে মাই হেলথ মাই রাইট, অর্থাৎ আমার স্বাস্থ্য আমার অধিকার। এবং সেখানে কিন্তু মানসিক স্বাস্থ্যের কথা, সেই সঙ্গে শারীরিক স্বাস্থ্যের তো বটেই, মানে আমরা জানি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শারীরিক ভাবে আমরা যদি খারাপ থাকি তাহলেও বোধহয় মনের দিকে প্রভাব পড়ে। তো সবটা নিয়েই আমরা আমাদের মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখবো আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। মানসিক স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ আঙ্গিক, কারণ এই মুহূর্তে যে 2015-2016 সালে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে হয়েছে, যেটা ভারত সরকার করেছেন এবং নিভ্যান্স বেঙ্গালুরুর দ্বারা এটা পরিচালিত হয়েছে, সেখানে উঠে এসছে এক গুরুত্বপূর্ণ তথ্য যে প্রতি 6 জন ভারতবাসী ছেড়ে 7ম ভারতবাসী কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। তাহলে 140 কোটি জনসংখ্যায় এখন এই মুহূর্তে প্রায় 14 কোটি ভারতবাসী কমন মেন্টাল ডিসঅর্ডার যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি গ্রুপ অফ ডিসঅর্ডারে ভুগছেন, এবং প্রায় 1 কোটি ভারতবাসী সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার যেমন স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে ভুগছেন। তাই সামগ্রিকভাবে এই 1 কোটি আর 14 কোটি মাত্র 15 কোটি ভারতবাসী নয়, আজকে 15 কোটি ভারতবাসীর যে পরিবারবর্গ, প্রায় 60 কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানসিক স্বাস্থ্যের সংকটের কারণে কিন্তু তাদের ক্ষেত্রে হেলথ প্রোডাক্টিভিটি অনেকটা ভাবে কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। তাই প্রথমত আমাদের মনে রাখতে হবে যে 2025 সালে যে আমাদের প্রজেকশন, তাতে দেখা যাচ্ছে ডিপ্রেশন এখন 1 নম্বর অসুখ সারা পৃথিবীতে, এবং সেটা কিন্তু ডায়াবেটিস এবং করোনারি আর্টারি ডিজিজকেও ছাড়িয়ে 1 নম্বর জায়গায় চলে এসেছে। প্রতি 3 সেকেন্ডে সারা পৃথিবী জুড়ে কোনো না কোনো মানুষ আত্মহত্যার চেষ্টা করছেন, এবং প্রতি 40 সেকেন্ডে একজনের নাম কিন্তু জীবনপঞ্জি থেকে চিরতরে মুছে যাচ্ছে। এবং এই সুইসাইড ইজ অ্যাবসলিউটলি প্রিভেন্টেবল। ডিপ্রেশন থাকলে যদি তার ট্রিটমেন্ট না হয়, তা থেকে সুইসাইডের রিস্ক কিন্তু অনেক বাড়ে। মহিলাদের ডিপ্রেশন বেশি হয় 3:1 রেশিওতে। এবং মনে রাখতে হবে, যে কোনো বয়স, আবার বৃদ্ধ বনিতার মানুষের উভয় লিঙ্গে যে কোনো সময়ে ডিপ্রেশন আসতে পারে। তাছাড়া রয়েছে বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, যেখানে মুড সুইং হয়। এছাড়া স্কিজোফ্রেনিয়া একটা ডিভাস্টেটিং ইলনেস, যেটা প্রতি 1% জনসংখ্যায়, সেটা প্রাচ্য বা পাশ্চাত্যে সর্বত্র এই পরিসংখ্যান একই, অর্থাৎ 100 জনের মধ্যে 1 জন মানুষ। 2রা এপ্রিল এই মাসেই আমরা অবজার্ভ করেছি ওয়ার্ল্ড অটিজম ডে, এবং সেখানে প্রতি 66 জন শিশুর মধ্যে 1 জন শিশু কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে জন্মগ্রহণ করছে। শিশুদের মধ্যে আরেকটি লক্ষণ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এটাও প্রাদুর্ভাব অত্যন্ত বাড়ছে। এছাড়া সাবস্টেন্স অ্যাবিউজ, নেশাগ্রস্ততা, আমাদের দেশে এটা অন্যতম সম্মুখ স্থানে চলে এসছে, এবং নেশার জন্য একটা মানুষের পরিবার সম্পূর্ণরূপে ভেসে যাচ্ছে, কিন্তু আমরা জানি না যে এর জন্য কিন্তু সঠিক চিকিৎসা পদ্ধতি রয়েছে। মহিলাদের মধ্যে কিছু বেশ মানসিক সমস্যা রয়েছে, কিছু যেগুলো কিন্তু অনেক বেশি পুরুষদের তুলনায়। কারণ মহিলারা আর বাউন্ড টু সাফার ফ্রম দ্য ইমোশনাল ট্রমা। তাদের দুটো কারণ আছে, একটা যে ইস্ট্রোজেন হরমোন, এবং তাদের ব্রেনের যে অ্যামাইগডালা বলে একটা ইমোশনাল সেন্টার, সেটা ওভারচার্জ থাকে। তাই থ্রু আউট দ্য একটা সময় কোনো না কোনো জায়গাতে এই মানসিক সমস্যা হতে পারে। তার জন্য কিন্তু আমাদের যত্নবান অতি সত্বর হতে হবে। কিভাবে হওয়া যায় যত্নবান? প্রথমত আমাদের একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। এই হেলদি লাইফস্টাইলের মধ্যে আছে সঠিক খাওয়া দাওয়া করা, সুষম আহার, এবং সুষম আহারের জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা গ্লাইসেমিক ইন্ডেক্স অনুযায়ী খাদ্যাভ্যাস তৈরি করব। জাঙ্ক ফুড গুলো খাবো না। 2 নম্বর, প্রচুর ভেজিটেবলস খাবো। 3 নম্বর হচ্ছে এক্সারসাইজ, রোজ 30 মিনিট করে অন্তত পক্ষে সপ্তাহে 5 দিন, যদি 7 দিনও না হয় তাহলে এক্সারসাইজ করা প্রয়োজন। এক্সারসাইজ শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল করতে বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে না,
এছাড়াও মনে রাখতে হবে যে এক্সারসাইজ করলে এন্ডারফিন বলে একটা কেমিক্যাল ব্রেনে নিঃসৃত হয়, যেটা একটা ফিল গুড এফেক্ট দেয়। এছাড়া হেলদি লাইফস্টাইলের মধ্যে ঘুমটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু আস্তে আস্তে অনিদ্রার একটা বিরাট মানে আকারে প্রাদুর্ভাব হতে চলেছে আমাদের জীবনে। কারণ আমরা এখন এই যে আমাদের মোবাইল নেটওয়ার্ক এবং টিভিতে রাত জেগে জেগে ওয়েব সিরিজ দেখা, এর ফলে কি হচ্ছে, আমরা ঘুমটাকে আস্তে আস্তে পেছাতে পেছাতে একেবারে ভোর রাতের দিকে নিয়ে যাচ্ছি, এটাকে বলে ডিলেড স্লিপ সিনড্রোম। এবং তা থেকে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে এবং তার থেকে সমস্যা অনেক জন্ম নিচ্ছে। ইটিং ডিসঅর্ডারের প্রাদুর্ভাব বাড়ছে। রাত জেগে থাকার জন্য আমরা আজকাল বিভিন্ন সাইটে অর্ডার করছি খাবার দাবার এবং প্রচুর জাঙ্ক ফুড খাচ্ছি, এক্সারসাইজ হচ্ছে না। ফলে কিন্তু আমাদের এই করোনারি আর্টারি ডিজিজ, হাইপার টেনশন, ডিসলিপিডিমিয়া এগুলোর প্রাদুর্ভাব রোজই বেড়ে চলেছে। তাই যত্নবান আমাদের শুরুতেই হতে হবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের জন্য, এবং তার সাথে হেলদি লাইফস্টাইল এবং সঠিক পরিমাণে ঘুম, 6 থেকে 8 ঘন্টা অন্তত পক্ষে ঘুমানো প্রয়োজন, আর এক্সারসাইজ করা। খুব ভালো লাগলো। এতক্ষণ আমরা কথা বলছিলাম মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। সুস্থ থাকুন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।